একটা সময় ছিল ফিকশন প্রচুর পড়ছি, এখনও পড়ি, কিন্তু গল্প উপন্যাস কিংবা কবিতার বাইরে আমি নন ফিকশন পড়তে খুব পছন্দ করি। এবং সেই জায়গা থেকে আমি চেয়েছি এই জার্নিটা কন্টিনিউ করতে, কারণ আমাদের দেশে এই ধরনের কাজের একটা অপ্রতুলতা আছে। সেই অপ্রকাশিত ইন্টারভিউটা এই বইতে স্থান পেয়েছে এবং এটা খুবই ইন্টারেস্টিং ইন্টারভিউ। বিং এ মিউজিশিয়ান আমি বলতে পারি এটা। আমার একটাই পরামর্শ, কাজটা মন থেকে করা উচিত, কাজটা প্যাশনেটলি করা উচিত। অনেক হিসেবপত্র করে আসলে শিল্প হয় না। জীবনটাই তো অনিশ্চিত। তো এত নিশ্চিত কিছু ধরে বা ভেবে তো আসলে এগোনো যায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাশফিক আল সামি। আজকে আমাদের সাথে আছেন এমন একজন মানুষ, বহু গুণে বহু পরিচয়ে গুণান্বিত একজন ব্যক্তি। একই সাথে বলা যায় মুখ্য পরিচয় গায়ক, সাথে আবার তিনি একজন লেখক, আবার বইয়ের প্রকাশক। আজকে আমাদের সাথে আছেন জয় শাহরিয়ার ভাই। কেমন আছেন ভাইয়া? ভালো আছে। আমি শুরুতে একটা প্রশ্ন করব যে আপনার বইয়ের প্রকাশকের নাম আজব প্রকাশ কেন? আজব প্রকাশ আসলে আমরা যেই পৃথিবীতে বাস করি, এই যে এই কি আজব কারখানা বলে গেছেন তো হ্যাঁ। লালন সাঁই, সেই জায়গা থেকেই করা। আচ্ছা, কারণ আমরা স্পেশালি আমরা যারা এই আর্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেটা গান হোক, বই হোক, আমাদের প্রপার ইকোসিস্টেমটা কিন্তু গড়ে ওঠে নাই। সেজন্য আমরা শিল্পীরা একটা খুবই কি বলবো, আজব পরিস্থিতির মধ্যে দিয়ে এই চর্চাগুলি করে যাই। আর বড়ভাবে যদি দেখি, আমাদের পৃথিবী, আমাদের জীবন, আমাদের যাপন আসলে তো আজব কারখানা, সেই জায়গা থেকেই আজব প্রকাশ। আজব প্রকাশে এই বছর বইমেলায় সাড়া ফেলেছে যে বইটি দেখতে পাচ্ছি, যে রূপালী গিটার, এবং আগে কুমার বিশ্বজিৎকে নিয়ে আরেকটি বই। এই যে দুজন শিল্পী, তাদের সাথে আপনিও শিল্পী হিসেবে যে গল্পগুলো আছে, এবং মানে সেই গল্পগুলো থেকেই তো বইটা লেখা, তা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এই ধরনের বই করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমি তো প্রথমে পাঠক। জি। আমি পাঠক হিসেবে গত ৮-১০ বছর ধরে আমার মনে হয় আমার নন ফিকশন বেশি পছন্দ। একটা সময় ছিল ফিকশন প্রচুর পড়ছি, এখনও পড়ি, কিন্তু গল্প উপন্যাস কিংবা কবিতার বাইরে আমি নন ফিকশন পড়তে খুব পছন্দ করি। এবং বিং আ মিউজিশিয়ান আমার যেটা হয়েছে, আমি এই ধরনের বায়োগ্রাফি বা সাক্ষাৎকার বা বা তাদের জীবনের গল্পগুলি পড়তে আমার ভালো লাগে। কিন্তু আমাদের দেশে যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে, আমি চাইলে আমার প্রিয় আর্টিস্ট যারা দেশের বাইরে, আমি এরিক ক্ল্যাপটনের বায়োগ্রাফি চাইলে পাচ্ছি, আমি বব মার্লি, বব ডিলান বা জন ডেনভার আমি চাইলে পাচ্ছি। কিন্তু আমি কিন্তু চাইলে আজম খান কিংবা আয়ুব বাচ্চুর বায়োগ্রাফি পাচ্ছি না, কারণ আমাদের দেশে সেই রকম কাজ করা হয় না এবং প্রপার ডকুমেন্টেশন নাই। দেন আই ডিসাইডেড, যেহেতু আমি নিজেও লেখালেখি করি এবং আমি যেহেতু গানের মানুষ এবং আমার এই স্কোপটাও আছে, যেহেতু আমি এরকম অনেকের সাথে মিশেছি বা কাজ করার সুযোগ হয়েছে, তো ওয়াই নট মি। সেই জায়গা থেকেই আমি সিদ্ধান্ত নিই যে আমি এই ধরনের কিছু কাজ করতে চাই, এই ডকুমেন্টেশনগুলো করতে চাই। সেই ধারাবাহিকতা আমার প্রথম কাজ হচ্ছে এবং বিশ্বজিৎ, যেটা গত বছর বইমেলায় এসেছে। এটা বিশ্বদার বায়োগ্রাফি, কুমার বিশ্বজিতের বায়োগ্রাফি। এটা ওনার আত্মকথন। আমি ওনার সাথে প্রায় 10টা সেশন বসেছি, ঘন্টার পর ঘন্টা কথা বলেছি। ওনার একদম ছোটোবেলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের গল্প, ওনার কিশোরবেলা, চট্টগ্রামের জীবন, ঢাকায় আসা, মিউজিক নিয়ে স্ট্রাগল করা অ্যাজ এ মিউজিশিয়ান হিসেবে সফল হয়ে এই শহরে একটা থিত জায়গা করা, এখন ওনারা একটা কিংবদন্তির পর্যায়ে চলে গেছেন, এখন উনি কী ভাবছেন, এই পুরো জার্নিটা উঠে এসছে বিশ্বদার বায়োগ্রাফিতে এবং বিশ্বজিতে। গত বছর যখন আমি বইটা করি, আমি বেশ ভালো সাড়া পাই, সবার ভালোবাসা পাই, এবং সেই জায়গা থেকে আমি চেয়েছি এই জার্নিটা কন্টিনিউ করতে, কারণ আমাদের দেশে এই ধরনের কাজের একটা অপ্রতুলতা আছে। যেমন জি। কুমার বিশ্বজিতের বায়োগ্রাফিটাই নোটেড মিউজিশিয়ান ধরলে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার বায়োগ্রাফি ইন বেঙ্গলি ইন বাংলাদেশ। এবং তার ঠিক পরের মাসে হাদি ভাইয়ের একটা বায়োগ্রাফি বেরিয়েছিল। হাদি ভাই নিজেই লিখছেন, ওটা ওনার অটোবায়োগ্রাফি। তো আমার কাছে মনে হচ্ছে এরকম তো আসলে আমাদের অনেক শিল্পী আছেন, এই ধারাবাহিক কাজটা না করলে আমরা 50 বছরে যে কাজটা করিনি, আমরা যদি অনেক পিছিয়ে আছি। জি। আমি এবং আমার মতন আরও কয়েকজন আমরা যদি একসাথে কাজটা করতে থাকি, আশা করি 5-10 বছর পর গিয়ে আমরা একটা মোটামুটি ক্যাটালগ পাবো, যেখানে আমরা হয়তো 20-30-50 জন গুণী শিল্পীর জীবন এবং কর্মকে তুলে ধরতে পারবো। সেই ধারাবাহিকতায় যখন এবং বিশ্বজিতের একটা সফলতা আমরা পাই, তখন আমি এরপরে কার কাজ করব, সেই ভাবনা যখন আসে, তখন আমার প্রথম মাথায় এসছে বাচ্চু ভাইয়ের কথা। আবির বাচ্চু আমাদের রক আইকন। আমি সৌভাগ্যবান, আমি যেমন বিশ্বদার খুব কাছ থেকে মেশার সুযোগ হচ্ছে। আমি দাদার অনেক গান করেছি, আমার লেখা সুরে গান করেছেন, আমরা একসাথে সংগঠন করছি।
বাচ্চু ভাইয়ের সাথে আমার বেশ কিছু স্মৃতি আছে অ্যাজ এ মিউজিশিয়ান। আমরা একদম নতুন হিসেবে সবসময় বাচ্চু ভাইয়ের ওই স্নেহের ছায়ায় আমরা আসলে বড় হয়েছি। কিন্তু যেহেতু বাচ্চু ভাই এখন আমাদের মাঝে নাই, আমার পক্ষে আসলে ওনার বায়োগ্রাফি ওনার কথনে লেখা সম্ভব না। তাহলে আমি কি করতে পারি? তখন আমার মাথায় যেটা আসলো, আমি স্মৃতি কথনে বাচ্চু ভাইয়ের জীবনকে তুলে ধরতে পারি। একজন আয়ুব বাচ্চুকে তার বিভিন্ন সময় তার জীবনে, তিনি যখন ছোট ছিলেন, তিনি যখন তরুণ ছিলেন, তিনি যখন ব্যান্ড করছেন, বা তিনি যখন অ্যাজ আ কম্পোজার কাজ করছেন, বা তিনি যখন অ্যাজ আ ভোকালিস্ট কাজ করছেন, বা অ্যাজ আ ব্যান্ডমেট কাজ করেন, এই যে তার জীবনের বিভিন্ন অধ্যায়গুলি আছে, বিভিন্ন সময়গুলি আছে, সেরকম বিভিন্ন সময়কে এবং বিভিন্ন অধ্যায়কে তুলে ধরতে তার জীবনের, তার কাছের এমন কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে তার সঙ্গী ছিলেন, তাদের বয়ানে, তাদের স্মৃতিকথনে আয়ুব বাচ্চুর জীবনকে তুলে ধরবার চেষ্টা করেছি। এবং এই বইতে যেটা করেছি, এর বাইরে এলআরবির মাধ্যমে আমরা বাচ্চু ভাইকে চিনি। এলআরবির একটা প্রোফাইল আছে, সে প্রোফাইলটা লিখেছেন মিলো আমান এবং হক ফারুক। আর আমি খুবই লাকি, আসিফ আসগর রঞ্জন, আমাদের প্রিয় গিটারিস্ট আবর ভাইরাসের, রঞ্জন ভাই একটা ইন্টারভিউ নিয়েছিলেন বাচ্চু ভাইয়ের, সেটা 2012 সালে। কিন্তু যে পত্রিকার জন্য নিয়েছিলেন সে পত্রিকা বন্ধ হয়ে যায়, ফলে ওই ইন্টারভিউটার প্রকাশ পায়নি। সেই অপ্রকাশিত ইন্টারভিউটা এই বইতে স্থান পেয়েছে এবং এটা খুবই ইন্টারেস্টিং ইন্টারভিউ। বিং এ মিউজিশিয়ান আমি বলতে পারি এটা মানে আমরা ইউজুয়ালি যে টিপিক্যাল ইন্টারভিউ দেখে বড় হই, যে আপনি আপনার ছোটবেলা কেমন ছিল, আপনি কি খেতে ভালোবাসেন, আপনার কি রং পছন্দ, এই ধরনের ইন্টারভিউ না। এটা একেবারে মিউজিশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে নেয় ইন্টারভিউ। আপনি কোন গিটার বাজান, কেন গিটার বাজান, কি ধরনের প্রসেস ইউজ করেন, টোনটা কিভাবে বানান, এই গিটার সাথে ওই গিটার তফাৎ, মানে এই ধরনের ইন্টারভিউ। যারা মিউজিশিয়ান তাদের খুব ভালো লাগবে। এই দুটো জিনিস আছে। এর বাইরে আমরা একটা টিম কাজ করেছি। বাচ্চু ভাইয়ের গাওয়া 600 গানের একটা তথ্য ভাণ্ডার আমরা লিপিবদ্ধ করেছি। আচ্ছা, ডিসোগ্রাফি আছে এই বইতে, যেখানে ওনার 600 গানের নাম, গীতিকারের নাম, সুরকারের নাম এবং অ্যালবামের নাম আছে। পাশাপাশি ওনার যে 30টা অ্যালবাম, মানে সোলো স্টুডিও অ্যালবাম, ওনার আয়ুব বাচ্চু হিসেবে সোলো অ্যালবাম 15টা এবং এলআরবি 15টা স্টুডিও অ্যালবাম। এই 30টা অ্যালবামের অ্যালবাম কভার, যে অ্যালবাম আর্ট, সেটা আছে 28টা অ্যালবামের। আর অ্যালবামগুলির নাম এবং কোন সালে বেরিয়েছে, এই টোটাল ডিসোগ্রাফিটা এই বইতে আছে। আর স্মৃতিকথনের কথা যেটা বললাম, মূল যে কন্টেন্ট এই বইয়ের, সেখানে স্মৃতিকথন করেছেন শহীদ মামুন জঙ্গি, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান টিপু, হাসান আব্দুল রাজ্জাক জুয়েল, বাপি খান, নিয়াজ আহমেদ অংশ, আব্দুল আল মাসুদ এবং আমি, জয় শাহরিয়ার। এই হলো রূপালী গিটারের গল্প। এই যে আমরা কুমার বিশ্বজিৎ, আয়ুব বাচ্চুকে নিয়ে কাজ করেছেন, সেটা সময় জানলাম। ভবিষ্যতে আপনার কাকে নিয়ে ইমিডিয়েট করে আমার কাজ করবার ইচ্ছা আছে আরো অনেককে নিয়েই। আমি যেটা বলতে পারি, আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সাথে কথা হয়েছে, আমি আমাদের কিংবদন্তি গীতিকবি শহীদ মামুন জঙ্গি, ওনার বায়োগ্রাফিটা লিখবো। মেলার পরে আমি কাজটা ধরবো। জঙ্গির সাথে আমার কথা হয়েছে। আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ এই বছরই এই বায়োগ্রাফিটা আসবে। আগামী মেলার জন্য অপেক্ষা করতে হবে না। তো আর আগামী মেলার জন্য আমি যে কাজটা করতে চাই, 25শে ডিসেম্বর সঞ্জীব দার জন্মদিন, সঞ্জীব চৌধুরী। আমি অ্যাজ আ সিঙ্গার সং রাইটার সঞ্জীব দার অসম্ভব ভক্ত এবং আমি খুবই লাকি। আমার জেনারেশনের মধ্যে আমি খুব সম্ভবত শেষজন যে সঞ্জীব দাকে খুব কাছ থেকে দেখেছি। সো দাদাকে নিয়ে এই রূপালী গিটারের মতোই আরেকটি এরকম জীবনী কেন্দ্রিক বই করতে চাই। এখানেও একই অবস্থা, যেহেতু দাদা নাই, আমাকে স্মৃতিকথনের আশ্রয় নিতে হবে এবং দাদার সব গানের যে ডিটেলস সেটাও থাকবে। সো এই দুটো বইয়ের কাজ আমি আশা করছি, যদি সুস্থ থাকি, সব ঠিকঠাক থাকে, আগামী 1 বছরে দুটো বইয়ের কাজ করবো। আপনার প্রথম বই প্রকাশিত হয়েছে 2006। কিন্তু গানের শুরুটা কবে থেকে? মানে গান তো আমরা অনেকে, কেউ বাথরুম সিঙ্গার, কেউ ক্লাসের সিঙ্গার, কিন্তু প্রফেশনাল সিঙ্গার হবেন, এই যে একটু ভিন্ন ধারায় আসলেন, এটা শুরুটা কিভাবে? আচ্ছা, আমি গান গাই একদম ছোটবেলা থেকে। আমি 4-5 বছর বয়স থেকে গান গাই, স্টেজে গান গাই। আমি একটা সংগঠন করতাম, সূর্যমুখী শিশু কিশোর সংগঠন। বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান করে করে আমার বেড়ে ওঠা। আমি প্রথম ইনস্ট্রুমেন্ট শিখেছি তবলা, শিশু একাডেমিতে। প্রফেশনালি গান যদি বলি, আমি আমার ব্যান্ড নির্ঝর করি 2000 সালে। 2000 সালের 7 জুন একটা সেলফ টাইটেল কনসার্টের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করি। তো সেটাকে আমি ফর্মালি ধরতে পারি আমার প্রফেশনাল ক্যারিয়ারের শুরু। আর যদি স্টুডিও অ্যালবাম বা আমার রিলিজের কথা ভাবি, আমার প্রথম অ্যালবাম বের হয় 2006 সালের সেপ্টেম্বর মাসে। আচ্ছা, সেটা ছিল আমার ব্যান্ডের অ্যালবাম, নির্ঝরের প্রথম অ্যালবাম স্বপ্নঘুরি। তো সেটা থেকে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু। ইনফ্যাক্ট ওই যে বলো, আমার প্রথম বইও কিন্তু বেরিয়েছে 2006 সালে। তো 2006 আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা বছর। এই যে এতগুলো ফিল্ডে কাজ করছেন, আপনাকে দেখে হয়তো অনেকেই অনুপ্রাণিত হয়, তারাও আসতে চায় এরকম ফিল্ড। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে আপনার মতে, যে যারা নিউ কামার হিসেবে কাজ করছে, লেখক হোক কিংবা মিউজিশিয়ান হোক, তাদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে? আমার একটাই পরামর্শ, কাজটা মন থেকে করা উচিত, কাজটা প্যাশনেটলি করা উচিত।
অনেক হিসেবপত্র করে আসলে শিল্প হয় না। জি এবং ওই যে আমরা অনেক সময় বলি বাংলাদেশের মতো একটা দেশে এরকম একটা সমাজে আসলে বিং অ্যান আর্টিস্ট সেটা প্রফেশনালি করা ইজ নট ইজি। কিন্তু আমি আবার এটাও বলতে চাই পৃথিবীর কোনো দেশেই শিল্পী হিসেবে সার্ভাইভ করা ইজি না। জি এটা হতে পারে আমাদের ইকোসিস্টেমের কারণে একজন একজন গায়ক বা একজন লেখক হয়তো পশ্চিমা দেশের যেই স্ট্রাকচার সেই অনুযায়ী সুবিধা পান না অথবা সেই প্রোটেকশনটা পান না। কিন্তু পৃথিবীর কোনো দেশেই শিল্পী হিসেবে বা লেখক হিসেবে জীবন ধারণ করাটা সোজা না। জি So, এই কাজটা কঠিন। ওই যে আমি কঠিনেরই ভালোবাসিলাম যদি সেই প্যাশনটা থাকে সেই সাহসটা থাকে তাহলে না পারার কোনো কারণ এটা কঠিন কিন্তু আমার আগে আমার পরে গত 50 100 200 500 বছরে তো এই পৃথিবী অনেক শিল্পী পেয়েছে অনেক লেখক পেয়েছে যারা শুধু এটাই করেছেন তাই জি অসম্ভব কিছু না এখনো করছেন আমি অ্যাজ আ মিউজিশিয়ান বলতে পারি অনেক মিউজিশিয়ানস আছেন যারা শুধু এটাই করেন আহ, আমিও আলটিমেটলি চাইলে এখন যেটা হয় অনেকেই করেন এটা আমি আমি জানি না এটা এই প্রশ্নের হয়তো এটা এর সাথে হয়তো সামঞ্জস্যপূর্ণই হবে অনেকে বলেন না যে একটা কিছু পাশাপাশি আমি গান করি একটার পাশাপাশি আমি লেখালেখি এতে দোষের কিছু নাই তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বিং অ্যান আর্টিস্ট আমার কাছে মনে হয় আমার প্রথম যে প্রয়োজন সেটা আমার স্বাধীনতা জি আমার আমি 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 স্বাধীনভাবে আমি কি করব সেটা সিদ্ধান্ত আমি নিব জি জি সেটা আমি আমি কখন ঘুমাবো আমি কখন গান লিখবো আমি কখন বই পড়বো কখন সিনেমা দেখবো So, এই সিদ্ধান্তটা নিতে পারতে হলে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হতে হবে বা আপনাকে স্বনির্ভর হতে হবে মানে যেটা হয়তো অন্য প্রফেশনাল থেকে সম্ভব না তার মানে আমি এটা বলছি না যে আরেকটা প্রফেশনাল থেকে শিল্পচর্চা করা যাবে না বা শিল্পচর্চা করে কেউ সফল হয় নাই এটা তাদের প্রক্রিয়া হতে পারে ইউ জাস্ট ক্যান ডিফাইন আর্ট ইয়েস আর্টের তো এক একজনের কিন্তু এক একটা প্রযোজ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এই স্বাধীন চেতা মনোভাবটাই হয়তো আমাকে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করেছে এবং বিং অ্যান আর্টিস্ট আমি মনে করি আর্টটাই করা উচিত এটাই মূল কাজ হওয়া উচিত আর সাফল্য কিংবা সার্ভাইভ করার মতো আহ, পরিবেশ তৈরি হওয়াটা সময়ের ব্যাপার এটা কেউ আগে ডিসাইড করতে পারবে না আমি তো জানি না আমি কালকে বেঁচে থাকবো কিনা জি তো জীবনটাই তো অনিশ্চিত তো এত নিশ্চিত কিছু ধরে বা ভেবে তো আসলে এগোনো যায় না গানের দল গঠন করেছেন 2000 সালে হুম তার মানে 2 দশক কিন্তু কেটে গেল ইন্ডাস্ট্রিতে হুম হুম এই 2 দশকে কিরকম পরিবর্তন দেখতে পেলেন আপনার কি মনে হয় ভবিষ্যৎটা কেমন হবে এই গানের জগতে অনেক পরিবর্তন আমরা কিন্তু মূলত একটা ট্রানজিশন পিরিয়ডের আর্টিস্ট জি আমরা ক্যাসেট থেকে গান গাওয়া শুরু করেছি আমরা যখন গান রিলিজ করেছি তখন সিডি বের হতো আমরা যখন মোটামুটি থিতি হয়েছি ইন্ডাস্ট্রিতে তখন ক্যাসেটেরই কিছু নেই এখন ডিজিটালি জি সব কিছু ডিস্ট্রিবিউটেড হয় তো সেই জায়গা থেকে দেখলে তো আসলে আমরা অনেকগুলো পরিবর্তন দেখেছি আর গানের ক্ষেত্রে গানের জনরা বলি গানের সাউন্ড বলি এনভায়রনমেন্ট বলি অনেক পরিবর্তন এসছে আর ওই যে বললাম আমি শুরু থেকেই দেখেছি এখন হয়তো আগের চেয়ে একটু বেটার কিন্তু এখন আমরা পুরোপুরি গুছিয়ে উঠতে পারি না আমাদের শিল্প সাহিত্যের জগতে একটা ইকোসিস্টেম খুব দরকার যেটা প্রপারলি কাজ করলে একজন শিল্পী কখনো বঞ্চনার শিকার হবেন না জি জি একজন লেখক যাতে তার প্রপার রয়্যালটি পায় একজন আর্টিস্ট যাতে তার প্রপার রয়্যালটি পায় সেটা পাওয়ার জন্য যেই ব্যবস্থাটা যে ইকোসিস্টেমটা সেইটা এখনো আমরা তৈরি করতে পারি নাই এটা খুবই দুঃখজনক হলেও সত্যি সেটা হলে আমার ধারণা আমরা শিল্পীরা শিল্পী হিসেবে সার্ভাইভ করতে পারবো আরো সহজে আর মিউজিক্যালি তো চেঞ্জ হয় এটা এটা লেখার ধরন বদলায় বানান বদলায় বানান রীতির মতো আবার লেখারও আর কোনো সময় বড় বড় সেন্টেন্সের চল থাকে কখনো ছোট সেন্টেন্সের চল থাকে লেখার ক্ষেত্রে গানের ক্ষেত্রে তাই কখনো এখন যেমন একটু ইডিএমের সময় আবার কেউ কেউ পছন্দ করেন অ্যাকোস্টিক বেস কাজ করতে এটা তো থাকবেই তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমাদের খুবই ভার্সেটাইল একটা ইন্ডাস্ট্রি আছে ইন টার্মস অফ যদি বলি ভ্যারাইটিস অফ মিউজিক সেক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের ফোক তো আমাদের মূল জায়গা আমাদের আমাদের গানের সবচেয়ে বড় শক্তি কিন্তু আবার এই দেশেই হেভি মেটাল ডেথ মেটাল হচ্ছে কিন্তু এবং জি। যারা করছে তারা ভালোই করছে সেই দিক থেকে আমাদের আমাদের গানের জগৎ অনেক অনেক বৈচিত্র্যময় এবং আমি ভবিষ্যৎটা ভালোই দেখি আমাদের পরেও যারা এসছে নতুন যারা কাজ করছে তারা
বিশ্বের সাথে তাল মিলে কাজ করতে পারছে এবং পারবে বলে আমি বিশ্বাস করি। যে কিংবদন্তি মিউজিশিয়ান নিয়ে কাজ করছেন, তাদের নিয়ে কথা হলো, নতুনদের প্রসঙ্গ আসলো, যে নতুন কাদের গান যদি বলি যে তিনজন আর্টিস্ট আপনার এই মুহূর্তে বেশ ভালো লাগছে? আমার অনেকের কাজ ভালো লাগে, তিনজন তো বললে আরো মানে কম হবে। আমি একদম নতুন না, আমার পরে যারা আছে তাদের মধ্যে যদি বলি, আমার সিনার কাজ খুব ভালো লাগে, সিনা হাসান বাংলা আচ্ছা ফাইভের। আচ্ছা। আমার সভ্যতার কাজ খুব ভালো লাগে, জি। সভ্যতা লিখে সুর করে গায়। আমার রিয়াদের কাজ খুব ভালো লাগে, রিয়াদ হাসান। আচ্ছা আচ্ছা। এবং এই তিনজনের সাথে আমি কাজ করেছি এবং আমার খুবই কাছের ছোট ভাই বোন। এছাড়া আরও অনেকে খুব ভালো কাজ করছে, সানি খুব ভালো কাজ করছে। আমি ব্যান্ডসদের মধ্যে বলি, নতুন একটা ব্যান্ড কাকতাল, ওরা খুব ভালো কাজ করছে। আহ, অনেক আছে, মানে এখন দুম করে বলছি তো আমি এরকম অনেক, এবং আমি কিন্তু আলটিমেটলি সবার গান শুনি, সবার সাথে মোটামুটি একটা ইন্টারাকশন থাকে। অনেক অনেক নতুন ব্যান্ডস আছে, অনেক নতুন আর্টিস্ট আছে, সিঙ্গার সংগঠন আছে যারা ভালো কাজ করছে, এবং আমি যাদের কথা বললাম তারা তো আসলে মোটামুটি নিজেদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে। জি জি। এর পরেও আরো অনেকে আসছে নতুন, তাদের কথা আমরা আগামী 1-2 বছরের মধ্যে পাবো তাদের কাজের মাধ্যমে। তো জয় শাহরিয়ারকে আমরা চিনি গায়ক হিসেবে, আবার তাকে আমরা বই বানাতে পারছি লেখক হিসেবে। ভবিষ্যতে কোন দিকে ফোকাসটা বেশি থাকবে, নাকি সমান্তরালে দুটোই চালিয়ে যাবে? আমি আসলে যে এত জটিল করে দেখি না আমার জীবন, মানে আমি কি আগে আগে গীতিকবি নাকি আগে সুরকার নাকি গায়ক, এই প্রশ্ন আমাকে অনেকে করেন, কোনটা করতে ভালো লাগে। আমার সবগুলো করতে ভালো লাগে, এগুলো করি। আমি খুব মানে দ্ব্যর্থহীনভাবে একটা কথা বলতে পারি যে আমি আমার জীবনে এমন কিছু করি নাই যেটা আমার করতে ভালো লাগে না। জি। আমি তাই করেছি যেটা করতে আমার ভালো লাগে, এবং আমি ততদিন করি, ততক্ষণ করি যতক্ষণ আমার ভালো লাগে। সো আর আসলে আসলে জীবনে তো কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। হয়তো হতে পারে আমি গান করতে করতে কোনো সময় যে একই কাজ করছি, হয়তো 3 মাস গান করলাম না, লিখলাম। আবার হতে পারে একই সময় আমি স্টুডিওতে কাজ করে গান বানিয়ে বাসায় ফিরিয়ে আবার লিখলাম, সেটাও হয়। এরকম না যে আমি একসাথে দুটো করতে পারি না। আলটিমেটলি এই এবং আমি শিল্পের একেকটা শাখাকে আসলে মানে একটা গাছেরই আসলে অংশ, একেকটা জি। ডালপালা এগুলি। আমি খুব একটা আলাদা করে দেখি না। আমি লেখালেখি, গান গাওয়া, গান বানানো, প্রোডাকশন, যেমন আমার আজব রেকর্ডস নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমি গান প্রডিউস করি, এবং আজব প্রকাশ আমার পাবলিকেশন। এই দুটোর মূল কারণ হচ্ছে আমি আসলে, যেহেতু আমি প্রফেশনালি কাজ করি, আমি আমি আর্ট বেচে খাই এই শহরে। জি জি। আমি আমার গান, কবিতা এগুলি বিক্রি করেই খাই। সেক্ষেত্রে আমার মনে হয়েছে, ওই যে বললাম আমাদের ইকোসিস্টেমটা তৈরি হয় নাই, আমি ওই দায়িত্বটা নিতে চেয়েছি, বা আমি ওই কাজে জড়িত থেকে নিজেই চেষ্টা করতে চেয়েছি, যদি ঠিকঠাক কিছু করা যায়, সেটা গানের বিপণন হোক, বইয়ের বিপণন হোক, অনেক কিছুই হয়তো শুধু শিল্পী হিসেবে চাইলে রেকর্ড লেভেলকে বোঝানো সম্ভব না, শুধু লেখক হিসেবে চাইলে প্রকাশককে বোঝানো সম্ভব জি না। জি। এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকম অনেক অভিযোগ আছে যে এই যে একটা 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 কি বলবো, আস্থার সংকট আছে, কিন্তু কিন্তু জি এই জি আস্থার জি। সংকট নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি আগানো সম্ভব না। যদি শিল্পীর সাথে রেকর্ড লেভেলের কিংবা লেখকের সাথে প্রকাশকের দ্বন্দ্ব থাকে বা আস্থার সংকট থাকে, কখনোই একসাথে ঠিকঠাক মতো আগানো সম্ভব না। জি। সেই জায়গা থেকেই আসলে আমি আজব প্রকাশ বা আজব রেকর্ডস নিয়ে কাজ করি। আর ওই যে বললাম আমি অন্যদের সাথে কাজ করি, তরুণদের সাথে কাজ করি, তো ওদেরকে প্রডিউস করা, ওদের সাথে কাজ করা, সেটারও সুযোগ হয় এগুলোর মধ্য দিয়ে। তাই আলাদাভাবে কোনটা ফোকাস দিব আমি জানি না। ইট ইট ডিপেন্ডস। যেমন আমি খুব কি বলে মানে আ সরাসরি আমি ফেব্রুয়ারি মাসে আমার ফোকাস বেশি বইমেলাতেই ছিল। কারণ জি। এত ব্যস্ততা ছিল হয়তো গানে। কিন্তু আবার আমি কিন্তু এই মাসে কিন্তু আমি কাজ করেছি। হ্যাঁ। আমি ব্র্যাকের কাজ করেছি। আমার নতুন গান জানুয়ারিতে বেরিয়েছে। সো আল্টিমেটলি আমি এই শিল্পের মধ্যেই থাকতে চাই। সেটা গান হোক, কবিতা হোক, লেখালেখির অন্য কোনো কিছু হোক। সেটা হতে পারে এর বাইরেও অন্য কোনো শিল্পের শাখা। ইউ নেভার নো। শেষে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। জয় শাহরিয়ার শুনলেই কিন্তু আমাদের চোখে যে ইমেজটা ভাসে, গামছা কিন্তু তাদের একটা অবিচ্ছেদ্য অংশ। এই গামছা, এটা এর পিছনে কোনো গল্প আছে? এর পিছনে গল্প আছে। এটার গল্পটা হচ্ছে খুব সিম্পল। আমি 2008 এ বান্দরবন ঘুরতে গিয়েছিলাম। আমরা একটা টিম, আমার ইউনিভার্সিটির সব ছোট ভাইরা ছিল, আমি ছিলাম। ওইটা এমন একটা সময় ছিল ডিসেম্বরের মাঝামাঝি। হয় কি তখন দিনে গরম, মানে দিনের রোদ, আবার সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা। জি। এখন গরম কাপড় ক্যারি করা লাগছে, কিন্তু সেটা আবার ওই দিনের বেলা ক্যারি করতে কষ্ট হচ্ছে। আর আমার ঠান্ডার সমস্যা আছে। এই মাফলারও পেঁচাতে হচ্ছে, আবার মাথাও ঢাকতে হচ্ছে, কিন্তু আবার দিনের বেলা গরম লাগছে। তখন যেটা হলো, রুমা বাজারে আমি যাচ্ছিলাম হচ্ছে বগা লেক। তখন এরকম রাস্তা ছিল না। তখন আল্টিমেটলি সাঙ্গু নদী দিয়ে এই রুমা বাজার মধ্যে যেতে হতো। রুমা বাজার থেকে চাঁদের গাড়িতে করতে
একটা জায়গায় নেমে 1.5 ঘন্টা ট্রেকিং করে উঠতে হতো বগালেকে, সে সময়ের কথা বলছি। তো তখন যেটা হলো, রুমা বাজার থেকে এই গামছাটা আমি কিনি। এই গামছাটা খুব ইন্টারেস্টিং, কারণ এই গামছাটা কিন্তু ছোট কম্পারেটিভ সাইজে। আমরা আচ্ছা, ইউজুয়ালি যে গামছা দেখি অনেক বড় হয়, এটা কিন্তু এই যে এতটুকুই গামছা। হ্যাঁ, সো এই গামছাটা আমি সেখানে কিনি হচ্ছে প্রথমত আমরা যারা ছিলাম, আমরা প্রায় 10-12 জন টিম ছিলাম, আমি সবাইকে একটা করে গামছা কিনে দিলাম, যে গলায় রাখলে যেটা মুখটুক মুছতে পারলাম গরমে, আবার সন্ধ্যা হলে মাথা ঢাকা যায় বা গলায় মাফলার চেপে চেঞ্জ করা যায়। এবং আমি তখন মনে আছে আমি প্রায় 10-12টা গামছা কিনেছিলাম গিফট হিসেবে, যে ঢাকায় আসলে থাকে না ঘুরতে গেলে গিফট নিয়ে আসি। সো ছোট কিউট লাগলো। সো ওই যে আমি গামছা পরা শুরু করলাম ডিসেম্বর 2008-এ, এটার অনেক ধরনের কি বলে ফজিলত আছে। আমি যদি বলি, আমি যেটা হলো ওই যে ঘুরতে গেছি, তো তখন সন্ধ্যায় মাথায় বাঁধছি বা মাফলার চিপ ইউজ করছি, এবং ছোট গামছা যখন শাওয়ার নিলাম একদম 20 মিনিটে শুকিয়ে যায় যদি কোথাও নেড়ে দিই। মাথা ব্যথা হলে দেখলাম একটু জোরে টাইট করে যদি বাঁধি, মাথা একটু আরাম লাগে। এই করে ওই 4 দিন আমার সাথেই থাকলো, আমি গামছায় আমার সাথেই থাকলো। ঢাকা যখন ফিরলাম, আমি ক্যাম্পাসে হয়তো গেলাম যেদিন, গামছা ছাড়া ছিলাম। আমার যারা ছোট ভাই ওই ট্যুরে ছিল, যাবে আপনার গামছা কই। তো পরে কি হলো, মনে হলো যে হ্যাঁ, ঢাকা শহরে আমি গামছা পরে ঘুরলে সমস্যা কি। সো আমি গামছা পরে বেরোলাম। এবং যেটা হলো, আমি তো আসলে আমি খুবই মানে একদমই মানে আমাদের খুব চেনা যে জীবন ঢাকা শহরে, আমি সেই জীবনে অভ্যস্ত। আমি রিক্সায় চড়ছি, তখন বাসে চড়ছি, আমি সারাদিন ক্যাম্পাসে থেকে রাতের স্টুডিওতে যাচ্ছি, হয়তো রাতের স্টুডিওতে থেকে যাচ্ছি। সো এটা তখন আরও অনেক সুবিধা পাওয়া গেল, যে আমি স্টুডিওতে শাওয়ার নিয়ে নিতে পারছি, আমি এটা সামনে বিছিয়ে নামাজ পড়তে পারতেছি। আমি মানে তখন হলো কি, এটা আমার আসলে ইউটিলিটির কারণেই পড়া শুরু করলাম। দেন যেহেতু আমি আসলে কাজ করি মিডিয়াতে, আমাকে মানুষ দেখে, আমার ছবি মাঝে মধ্যে ছাপা হয়, আমাকে টিভিতে দেখায়, তো দেন আমার ওই ফ্যাশন বা স্টাইলের জায়গাটা কিন্তু আমার প্রথমে মাথাতেই ছিল না। বাট কিন্তু সামহাও একটা সময় পরে এটা আমার স্টাইল হিসেবে পরিণত হলো। আমি একদিন গামছা না পরলে আমাকে মানুষজন জিজ্ঞেস করতে থাকলো গামছা কোথায়। দেন আই ডিসাইডেড যে ওয়াই নট আসলে এটাকে ক্যারি করা, কারণ এটাকে আমি খুবই স্বপ্রণোদিতভাবে ক্যারি করি। ইটস নট লাইক যে আমি জাস্ট গান গাইবার সময় স্টেজে ওঠার সময় গামছা পরে উঠি, ইটস নট লাইক দ্যাট। আমি বাসায় থাকা বাদে আমি এটাকে আসলেই আমি ধারণ করি, মানে ইটস পার্ট অফ মি। সেই সময় থেকে আসলে গামছা পরার শুরু। এবং ওই যে বললাম, দেন আই ডিসাইডেড ওয়াই নট, যেহেতু আমরা তো আসলে এত বেশি একটা সার্বজনীন ওই যে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে পৃথিবী, জি। আমার বাকি কাপড় চোপড় সব কিন্তু ওয়েস্টার্ন, এগুলি সব তো ওয়েস্টার্ন। সো ওয়াই নট একটা একদম গামছার চেয়ে পিওর বাংলাদেশি জি, জি, পোশাক কিন্তু নাই। সো ঠিক আছে, তো আমার সাথে একটা একদম দেশি কিছু থাকলো জি, সবসময়, জি। সেই জায়গা থেকেই গামছাটা করা। জয় ভাই বারবারই কিন্তু এই কথাটাই ফিরছিলেন যে আপনার জীবনের দর্শনটা হলো একটা মানে শিল্পী মন, স্বাধীনতার ভিতরে থাকা। তো আপনার জীবন দর্শনটাকে যদি একটা গানের লাইনে প্রকাশ করতে চান, একটা বলেন তো লাইন। আমার জীবনের দর্শনকে একটা গানের লাইনে মানে দেখানো তো একটু সহজ না কঠিন না। আমি খুবই সহজ, মানে আমি আমি খুব জটিল করে কিছু দেখতে পছন্দ করি। ওই যে আমি বললাম, আমি কিন্তু জি, বিশ্বাস করি আমি এই ইন্টারভিউটা শেষ করতে পারবো কিনা আমি জানি না। জি, জি, তার মানে কিন্তু পৃথিবী খুবই ঠুনকো, এবং আমার ওই কৃতজ্ঞতা বোধটা স্রষ্টার প্রতি আছে। এই যে এখন কথা বলতে পারছি, এটা পারছি তো আসলে তার জন্য। এই সব কিছু মিলিয়ে আমার কাছে এই যে অনেক চাওয়া পাওয়া, অনেক অনেক দূরের চিন্তা, এটা আমি করি না। আমি আসলে এই আই লিভ অন দিস মোমেন্ট। আমি এই সময়ে বাঁচতে চাই, এবং অবশ্যই অতীতকে সাথে করে একটা ভবিষ্যৎকে অগ্রাহ্য করে না, কিন্তু আমি ওভাবেই বাঁচতে চাই। আমার একটা গান আছে এরকম, আমি জানি না, আমি হয়তো গান শোনাতে পারি, গান শোনালে হয়তো হ্যাঁ, বোঝা একটা যাবে। গান শোনালে তো খুবই আমি এই ভালো গানটাই হয়। শোনাই, তাহলে হয়তো এটা আমার লাস্ট অ্যালবামের একটা গান। আচ্ছা। আমি তো এমনই, হয়তো একটু অন্যরকম। আমি তো এমনই, নাম না জানা পাখির মতন। আমি তো এমনই, যেন আছড়ে পড়া
কোনো ঢেউ। আমি তো এমনই, আসলে কেমন জানলো না তো কেউ। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো আকাশ পানে পেঁজা মেঘের দল। আমি তো সমুদ্র স্নানে স্বপ্ন ছলাত ছল। আমি তো আকাশ পানে পেঁজা মেঘের দল। আমি তো সমুদ্র স্নানে স্বপ্ন ছলাত ছল। আমি তো অহরহ আমার ইচ্ছে বেনামি। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো এমনই, এমনই তো আমি। আমি তো এমনই, হয়তো একটু অন্যরকম। আমি তো এমনই, নাম না জানা পাখির মতন। থ্যাংক ইউ ভাইয়া। কথা বলছিলাম জয় শাহরিয়ার ভাইয়ের সাথে। এই শিল্পী অনেকেই আছে, কিন্তু সত্যিকারের শিল্পীর সত্তা ধারণ করতে পারা তাতেই সার্থকতা। জয় ভাইয়ের কথায় বারবার উঠে আসছিল যে জীবনটাকে সহজ করে দেখা এবং জীবনের অনিশ্চয়তাটাকে বরণ করে প্রত্যেকটা কাজে আনন্দ খুঁজে নেওয়া। আমার কাছে এই ইন্টারভিউ, এই কথোপকথনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আবারও দেখা হবে গল্পগ্রাফি নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।